সম্পদের পেছনে ছোটা নয়, মানুষের জন্য কাজ করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ। 2-1 দিনের মধ্যে স্বাস্থ্যবিধির প্রজ্ঞাপন, গেল 24 ঘন্টায় 4% ওপরে শনাক্ত। মাদক মামলা চিত্রনায়িকা পরিমণির বিচার কাজ শুরু, শুনানি 1 ফেব্রুয়ারি। বিচ্ছিন্ন ঘটনায় 708 ইউনিয়নে ভোট, সহিংসতায় 3 খুন, আহত অর্ধশতাধিক। টাইগারদের ঐতিহাসিক জয়, এবাদতের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত ব্ল্যাক ক্যাপস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে নিসর্গ আর জীববৈচিত্র্যে ভরপুর মৌলভীবাজার কমলগঞ্জের পদ্মছড়া লেক, শীতে বেড়েছে পর্যটক। অর্থ সম্পদের পেছনে না ছুটে মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041-এ উন্নত বাংলাদেশের হাল ধরতে এখন থেকেই ছাত্রদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর পার করে ৭৫-এ পা রাখল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের সকল সংগ্রামের ইতিহাসের সাথে ছাত্রলীগ জড়িত। মুক্তি সংগ্রামে ছাত্রলীগের ভূমিকার কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭১-এ পরাজয়ের প্রতিশোধ নিতেই ৭৫-এ জাতির পিতাকে হত্যা করা হয়। যারা স্বাধীনতা বিরোধী চক্র বা মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বড় দেশ আমাদের স্বাধীনতাকে সমর্থন করেনি, বরং এই ঘাতক পাকিস্তানিদের শাসন সহযোগী ছিল, তারা এটা মেনে নিতে পারেনি বাংলাদেশের অভ্যুত্থান। সেই প্রতিশোধটা নিয়েছিল তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তাদের পরাজয়ের প্রতিশোধ। 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পর কেন সবাই নিশ্চুপ হয়ে গেল? আলোচনা সভায় প্রশ্নটি তুললেন বঙ্গবন্ধু কন্যা। যে জাতি এক নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল? সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পাইনি, তবে হয়তো পাবো। লোভের বশবর্তী না হয়ে ছাত্রলীগকে জাতির পিতার আদর্শ স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। জাতির পিতার আদর্শটা যদি একবার ধারণ করা যায়, তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কঠিন কাজ নয়। মানুষকে যেমন হঠাৎ করে মরে গেলে মরতেও হয়, আবার সম্পদ বানালেও যে সেগুলি যে অপান্ত, সেগুলি যে কোনো কাজেই লাগে না, করোনা কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে সবাইকে। কাজেই হয়তো ওই অর্থের পিছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ, সেটাই মাথায় রাখতে হবে। গর্বিত সংগঠনের সদস্য হিসেবে অহমিকা দূরে ঠেলে বিনয়ী হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। মহৎ অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2-1 দিনের মধ্যে স্বাস্থ্যবিধির নির্দেশনা বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। আর সংক্রমণ বাড়ায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। এদিকে 24 ঘন্টায় করোনা শনাক্ত বেড়ে 892, শনাক্তের হার 4% ছাড়িয়েছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে চলেছে। গেল কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে সংক্রমণ রেখা ওপরের দিকে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ওমিক্রন ভেরিয়েন্টের কারণে প্রতিবেশী দেশ ভারতে পরিস্থিতি নাজুক হচ্ছে, দেশেও এই ভেরিয়েন্টের প্রভাব পড়ছে। এতদিন তো একটা স্টেবল কন্ডিশনে ছিল, এটা তো
বেড়ে যাচ্ছে হঠাৎ করে। বেড়ে গেলে বুঝতে হবে যে নতুন কোনো ভেরিয়েন্ট নিশ্চয়ই এসছে, নাহলে তো বেড়ে যাওয়ার কথা না। এখন ইন্ডিয়ার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। তো যখনই আমাদের পার্শ্ববর্তী দেশে হয় সেটির প্রভাব কিন্তু গতবারও আমরা দেখেছি আমাদের দেশে কিন্তু এসছে। আমাদের ধরে নিতে হবে যেটি আরও বাড়বে। পরিস্থিতি বিবেচনায় 2-1 দিনের মধ্যেই বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হতে পারে বলছেন স্বাস্থ্য সচিব। প্রজ্ঞাপন তো যে কোনো সময় তো আজকে কালকের ভিতরেই পেয়ে যাবেন। 24 ঘন্টায় 852টি ল্যাবে 21,000-এর বেশি নমুনা পরীক্ষায় 892 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত 15,88,807। মারা গেছেন আরও 3 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 4% বেশি, মৃত্যুহার 1.77%। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। অমিক্রন ভ্যারিয়েন্টকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মৃদু উপসর্গের মিউটেড এ ভাইরাস যে কোনো সময় জটিল হয়ে ওঠার আশঙ্কা তাদের। সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলছেন মার্চ নাগাদ দেশে সংক্রমণ হার 5% ছাড়াতে পারে। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহতায় নাজেহাল পুরো বিশ্ব যখন অনেকটাই সামলে উঠেছে, ঠিক তখনই আতঙ্কের আরেক নাম ওমিক্রন ভেরিয়েন্টের আবির্ভাব। আক্রান্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে বিভিন্ন দেশে। ডেল্টার পাশাপাশি দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভেরিয়েন্টের কারণে দেশেও বাড়তে শুরু করেছে শনাক্তের হার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন শীতে যে কোনো ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ওমিক্রনের কারণে মার্চ মাস নাগাদ করোনা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী দিনে বোধহয় আমাদেরকে আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হতে যাচ্ছে এই করোনার জন্য, বিশেষ করে ওমিক্রনের জন্য। স্কুল, কলেজ, অফিস, আদালত, হাট ঘাট, দোকান বাজার, এই যে পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, সব যে হারে মানুষ যাচ্ছে, বিয়ে শাদিতে ধুম পড়ে গেছে। শুধু তাই না, এই যে রাজনৈতিক সভা সমাবেশ মিছিল তো হচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলতেও পারে। মার্চ মাসের মাঝামাঝি এটা 5 এক্সিড করবে আর কি। হাসপাতালে যথেষ্ট অক্সিজেন থাকে তাহলে আমাদের প্রিপারেশনটা ভালো হবে। আর কিছু কিছু আইসিইউ ব্যবস্থা রাখতে হবে। ভ্যাকসিনেশনটা চালিয়ে যেতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরেও অমিক্রন ইনফেকশন হয়েছে, এটা কথা ঠিকই, কিন্তু ইনফেকশন হলেও সেই ইনফেকশনের সিভিয়ারিটি কম হবে। ওমিক্রন মিউটেন্ট ভাইরাস রূপ বদলে যে কোনো সময় এটি আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে জনস্বাস্থ্যকে। এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মানা এবং টিকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। এই ভাইরাস কিন্তু মিউট্যান্ট ভাইরাস, তার চরিত্র বদলায়। যে এখন যেমন সিরিয়াস না, সিরিয়াস তো হইতেও পারে। সচেতনতার কোনো বিকল্প কিন্তু নাই। অন্তত সবাই যেন মাস্কটা পরেন, এই মাস্কটা অনেকটা প্রোটেকশন কিন্তু দিবে। এবং যারা টিকা নেন নাই বা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের কিন্তু অবশ্যই টিকা নিতে হবে। গণপরিবহন, হাটবাজার, দোকানপাট, অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় স্বাস্থ্যবিধি মানায় অনেকেই উদাসীন। আগের মতো আমাদের ভিতরে সচেতনতা নাই, আমরা সবাই সচেতনতা থেকে একটু দূরে সরে আসছি। বেশি কিছু না, কিছু বাস জাস্ট টু মেইনটেইন যে মাস্ক, ডিসটেন্স, হ্যান্ড স্যানিটাইজ। আমি রিক্সা উঠলে আমি এখানে মাস্ক রাখা আছে আমার, আমি একটা করে দেই, ভাই পরেন, পরার পরে চলেন। এখন আগের মতো সচেতন নাই। আগে যে মাস্ক ইউজ করতো, চলাফেরা করতো, একটা সতর্কতা দূরত্ব ই করতো, এখন ওই জিনিসটা মানে ওই ভয়টা এখন মানুষের ভিতরে নাই। ধারাবাহিকভাবে সংক্রমণ বাড়তে থাকায় এরই মধ্যে বেশ কিছু বিধিনিষেধ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এক চ্যালেঞ্জের নাম। ওমিক্রন ভেরিয়েন্ট জনমনে বাড়িয়ে চলছে উদ্বেগ, কিন্তু সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলায় সাধারণ মানুষের সচেতনতা প্রশ্নবিদ্ধ। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। পরবর্তী শুনানি 1 ফেব্রুয়ারি। আহমদ বাবুর রিপোর্ট। মাদক মামলায় জামিনে থাকা চিত্রনায়িকা পরিমণি বুধবার সকালে উপস্থিত হন ঢাকার বিশেষ জজ আদালতে। এ সময় অপর 2 আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবিরও হাজির হন আদালতে। শুনানি শেষে আদালত পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের অনুমতি দেন, তবে তার জামিন বহাল রেখেছেন আদালত। গেল বছর 4 অক্টোবর পরিমণি সহ অপর 2 সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী বলেন, যে ধারায় মামলা হয়েছে তার কোনো উপাদান এ মামলায় নেই। প্রভাবশালী চক্রের ষড়যন্ত্রে মামলাটি পরিমণিকে
সাজানো নাটকের মতো করে সম্পৃক্ত করা হয়েছে। পরিমণির মতো একটি মেয়েকে এই মামলার দায় হতে এই জন্য অব্যাহতি দেওয়া প্রয়োজন ছিল। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। এই মাদক যে আইনে মামলা হয়েছে সেই আইনে সেই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। 3 জনের বিরুদ্ধেই চার্জ গঠন হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। গেল বছরের 4 আগস্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বনানী থানায় হস্তান্তর করা হয়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বিচ্ছিন্ন সংঘর্ষে পঞ্চম ধাপে দেশের 708 ইউনিয়নে ভোট হয়েছে। সহিংসতায় গাইবান্ধা, বগুড়া ও চট্টগ্রামে 3 জন নিহত হয়েছেন, আহত অর্ধশতাধিক। রাজশাহীর বানেশ্বরে জাল ভোটের অভিযোগে 2 জনকে 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবার 40 ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হয়। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। দেশের 48টি জেলার 95টি উপজেলায় ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার। অনেক প্রশাসন রয়েছে সাথে, আর এভাবে সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, এতে আমরা খুব খুশি। এইভাবে সুন্দরভাবে ভোট হলে যার যার মনোনীত প্রার্থী ইনশাআল্লাহ বিজয় করতে পারবেন। গাইবান্ধার সাগাটায় জুমার বাড়িতে নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়নের জাগলিতে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় মারা গেছে একজন। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় 2 মেম্বার প্রার্থী সমর্থিত সংঘর্ষে নিহত হয়েছে একজন। বোয়ালখালীর আহুলা করলডাঙ্গা ইউনিয়নের সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আটক করা হয় 2 জনকে। শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ড 22 নম্বর দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে চশমা প্রতীকের সমর্থকরা। এ সময় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলিবর্ষণ করে। সন্ত্রাসীদের হামলায় 2 পুলিশ ও আনসার সহ আহত হয় অন্তত 25 জন। ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। মানিকগঞ্জের হরিরামপুরে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও মোটরসাইকেল প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় 7 জন আহত হয়। নরসিংদীতে বিভিন্ন ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় অন্তত 6 জন আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও আবার চালু করা হয়। নোয়াখালীর সোনাইমুড়ির পৃথক স্থানে অভিযান চালিয়ে 1 নলা বন্দুক সহ একজনকে আটক করে পুলিশ। এছাড়া পরিত্যক্ত অবস্থায় আরেকটি অস্ত্র উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাটি ইউনিয়নের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেন নৌকা প্রতীকের প্রার্থী। এবারে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 48টি ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত নারী পদে 33 এবং সাধারণ সদস্য পদে 112 জন সহ মোট 193 জন নির্বাচিত হয়েছেন। 5 দফা নির্বাচনে চেয়ারম্যান পদে 3274 জন সহ মোট প্রার্থী 36,457 জন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে বিরামহীন জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। সকালে নগরীর 14 নম্বর ওয়ার্ড দেওভোগ এলাকায় উকিলপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বলেন, দলীয় পদ থেকে সরিয়ে দেয় সর্বদলীয় ভোট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অপরদিকে মদনপুরের 27 নম্বর ওয়ার্ডের ফুলহর মোড় ও 26 নম্বর ইস্পাহানি বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ তাকেই নির্বাচিত করবে। আমি সর্বদলীয় ভোট পাওয়ার একটা সুযোগ আমার দল করে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস 16 তারিখে আমার জনগণ আমাকেই ভোট দিবে, নৌকাকে ভোট দিবে এবং আমিই নির্বাচিত হব ইনশাআল্লাহ। খালেদা জিয়ার কিছু হলে দায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দুর্বার আন্দোলনে সরকারের পতন নিশ্চিত করা হবে। ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। জসিম জুয়েলের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই মানববন্ধনে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। বক্তৃতায় দলের মহাসচিব বলেন, সরকার জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় আছে, সময় কম, তাই নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। সেই জনগণের উত্তাল জোয়ার শুরু হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে এই যে ফ্যাসিবাদী দুর্বৃত্ত
দুর্নীতিপরায়ণ আওয়ামী লীগ সরকার তারা ভেসে যাবে বন্ধুগণ। খালেদা জিয়া জীবন সংকটে আছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। বলেন, চেয়ারপারসনের কিছু হলে দায় নিতে হবে সরকারকেই। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। কেন্দ্রীয় নেতারা বলেন, সারা দেশেই বিএনপির সমাবেশগুলোতে মানুষের ঢল নামছে, এখনই আন্দোলনের সঠিক সময় বলেও মন্তব্য করেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ঘরে বসেই মিলবে জমির খতিয়ান, খরচ মাত্র 90 টাকা, ডাকযোগে ভূমি সেবার উদ্বোধন। নিরাময় কেন্দ্রের আড়ালে মাদক ব্যবসা, নির্যাতনের অভিযোগ, মালিক সহ গ্রেপ্তার 5। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কোনো রকম হয়রানি ছাড়া ভূমি সংক্রান্ত যে কোনো সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আইন সংশোধন সহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দুপুরে ডাকযোগে ভূমি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ভূমি মন্ত্রণালয় মিশন এবং ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। একসময়ে ভূমি মন্ত্রণালয় নিয়ে থাকা মানুষের নেতিবাচক মানসিকতা পরিবর্তন হতে শুরু করেছে বলে মন্তব্য করেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এখন থেকে 16122-এ কল করে অথবা land.gov.bd-তে ভিজিট করে ঘরে বসেই জমির খতিয়ান পাওয়া যাবে। আর এর জন্য ফি 50 টাকা এবং ডাকে ডেলিভারির জন্য 40 টাকা গুনতে হবে। ডিজিটাল কাজের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ আমরা রাখিনি। আমরা মনে করি যে সাইমালটেনিয়াসলি প্যারালালি আমাদেরকে কিন্তু আপনার এই যে রিফর্ম, পলিসি রিফর্মগুলো কিন্তু আমাদের করতে হবে। আমরা এখন প্রচুর পলিসি রিফর্ম আমরা হাত দিয়েছি, ওয়ান আফটার অ্যানাদার। অবভিয়াসলি এগুলোর একটা প্রসেস আছে, যেগুলো আমাদের মোটামুটি সরাসরি আমরা গেজেটের মাধ্যমে করতে পারি, আমরা সেটা করছি। আর যেটা ক্যাবিনেটের পার্লামেন্টের মাধ্যমে আইন সংস্কার করতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। র‍্যাব সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও পোশাক রপ্তানিতে এর প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি করোনা মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। এ সময়ে পোশাকের কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না মন্তব্য করে এনবিআরের সমস্যার কথা তুলে ধরেন ফারুক হাসান। মহামারীকালীন প্রণোদনার নেয়া টাকা ফেরত দিতে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান পোশাক রপ্তানিকারক সংগঠনের সভাপতি। স্যাংশন নিয়ে আমি মনে করি না আমাদের এখনো কোনো আছে। এই মুহূর্তে আমাদের কোনো অর্ডার ক্যান্সেল হয়নি। কোভিডের কারণে, ওমিক্রনের কারণে কিছু ইউরোপিয়ান অর্ডার তারা ডেলিভারি কেউ হয়তো 7 দিন, 10 দিন, 15 দিন পিছাতে বলেছে, বাট এখন পর্যন্ত কোনো অর্ডার ক্যান্সেল হয় নাই। মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে মাদক ব্যবসা, চাপ প্রয়োগ করে টাকা আদায়ের সঙ্গে চলে নানা ধরনের নির্যাতন। গাজীপুরে এমনই একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের সন্ধান পেয়েছে র‍্যাব। গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রটির মালিক নাজনীন ফিরোজ বাঁধন সহ 5 জনকে। আর চলচ্চিত্র অভিনেতা সহ 28 জনকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে। আহমদ বাবুর আরেকটি রিপোর্ট। ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র। গাজীপুরের নিরাময় কেন্দ্রে আসক্তদের সারিয়ে তোলার নামে চলে মাদক ব্যবসা সহ নানা অনৈতিক কর্মকাণ্ড। সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের অভিনেতার আটক রেখে অতিরিক্ত অর্থ আদায়, মাদক ব্যবসা সহ নানা অভিযোগে মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে অভিযান চালায় র‍্যাব। অভিযানের সময় চিকিৎসা নিতে কেন্দ্রে আসা আসক্ত রোগীরা নির্যাতনের বর্ণনা দেন। আমাকে বলা হতো যে তোমার ফ্যামিলি তোমাকে নিতে চায় না। আমাকে বোঝানো হতো একভাবে, বাট আর আমার ফ্যামিলিকে বোঝানো হতো একভাবে। এ বিষয়ে র‍্যাব 2 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্র অভিনেতাকে আটক রাখার অভিযোগ পেয়েই সেখানে অভিযান চালানো হয়। মাদক নিরাময় কেন্দ্রের যে মালিক, যার নাম হচ্ছে ফিরোজা নাজনীন উর্ফে বাঁধন সহ তার আরও 4 জন কর্মচারীকে আমরা গ্রেফতার করি। এখান থেকে আমরা 420 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই এবং বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করার বিভিন্ন সরঞ্জামেতে আমরা উদ্ধার করি।
আটক 5 জনের ডোপ টেস্ট করে 4 জনের মাদকের সম্পৃক্ততা পাওয়া যায় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চিত্রনায়ক বা অভিনেতা ছিলেন তিনি সহ আমরা 28 জনকে আমরা সেখান থেকে উদ্ধার করি। এখানে আমরা এমনও রোগী পেয়েছি যে প্রায় 3.5 বছর যাবৎ এই মাদক নিরাময় কেন্দ্রে তাদেরকে রাখা হচ্ছে। 2009 সালে প্রতিষ্ঠানটি যাত্রার পর 2013 সালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সাময়িক অনুমোদন পায়। 4 জনকেই মাদকাসক্ত পেয়েছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। স্ত্রীর সমান অধিকার নিশ্চিত না করে পুরুষের বহু বিবাহের বর্তমান প্রক্রিয়া সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই বিষয়ে পৃথক নীতিমালাও কেন করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। মামলার বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন। এর আগে গেল 13 ডিসেম্বর বহু বিবাহের অনুমতি সংক্রান্ত মুসলিম পারিবারিক আইনের 6 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বর্তমান যে প্রসেস আইনি প্রক্রিয়া স্ত্রীদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করার না করে বহুবিবাহের বর্তমান প্রক্রিয়া কেন সংবিধানের স্পিরিটের সাথে ভায়োলেট বিধায় অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন বহুবিবাহ নিয়ে নীতিমালা তৈরি করা হবে না এই বিষয় নিয়ে আজকে মহামান্য হাইকোর্ট রুল ইস্যু করেছেন। অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 4 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর কাজী সাজ্জাদ হোসেন। অধ্যাপক সেলিমের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে নাম আসা 44 শিক্ষার্থীকেই বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। 7 জনকে 2 বছরের জন্য এবং হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া 22 জনকে 1 বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও তা স্থগিত রাখা হয়েছে। জনকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। 7 জনকে 2 শিক্ষাবর্ষ এবং আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। 1 জনকে 1 শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। 22 জনকে 1 শিক্ষাবর্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এটা এখন বলবৎ কার্যকরী নয়। যদি তাদের বিরুদ্ধে শাস্তি ভবিষ্যতে পাওয়া যায় তাহলে এটা কার্যকরী হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশ গঠনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। 55 পদাতিক ডিভিশনের যশোর ও খুলনা অঞ্চল পরিদর্শনের সময় তিনি আরও বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত সেনাবাহিনী। পরে খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে 6,000 অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। আমাদের প্রচেষ্টা হলো যে বঙ্গবন্ধু দর্শন যেটা ছিল বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। আমরা চেষ্টা করছি সবসময় জনগণের জন্য কিছু করার। আমাদের এই কার্যক্রম শুধু কম্বল বিতরণের ভিতরেই সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু চিকিৎসা সামগ্রী প্রদান, চিকিৎসা সহায়তা প্রদান, এমনকি গবাদি পশুর চিকিৎসাও আমরা বিভিন্ন জায়গায় করছি। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মৌলভীবাজার কমলগঞ্জের পদ্মছেড়া লেক। প্রাকৃতিক নিসর্গ আর জীববৈচিত্র্যে ভরপুর এ পর্যটন স্পটটি প্রথম দেখায় মন কাটছে ভ্রমণ পিপাসুদের। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করে। তাই তো পর্যটকরা ছুটে যান চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে। জেলার কমলগঞ্জে নতুনভাবে যুক্ত হয়েছে পদ্মছড়া লেক। পানি, সুনীল আকাশ, শ্যামল সবুজ পাহাড় আর ছবির মতো চা বাগান।
চারদিকে পাহাড় টিলার মাঝখানে অবস্থিত এই লেক। সবুজ পাহাড় আর প্রকৃতির মেলবন্ধনের অনুভূতি নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। চারিদিকে শুধু সবুজ, এবং এখান থেকে তাকালে সামনে দেখা যাচ্ছে মানে ইন্ডিয়ার উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে পাহাড় থেকে চতুর্দিকটা অনেক সুন্দর লাগছে, সবুজ ঘেরা চতুর্দিক থেকে আমরা মাঝখানে বসে আছি। অসাধারণ একটা ভিউ, আসলে না আসলে বোঝাই যেত না, একটা অসাধারণ জায়গা। এত ভাল লাগতেছে, মানে সন্ধ্যা হয়ে আসতেছে, বিশাল আকাশ চারিদিকে, আমার তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে। মানে এখানে আওয়াজ করলে চারিদিকে কিন্তু অনেক আওয়াজ হয়। দৃষ্টিনন্দন এই স্পটে প্রবেশ করতে হলে নিতে হবে চা বাগান কর্তৃপক্ষের অনুমতি। রত্না সামান, 21 টেলিভিশন। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। রেমিটেন্সের রেকর্ড গড়ে চলছে বাংলাদেশ, আরো শক্তিশালী হচ্ছে জনশক্তি খাত। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মেঘনা বেষ্টিত চরবাসীর শিক্ষা, যোগাযোগ সহ জীবনমানের আরও উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নের অংশ হিসেবে চরাঞ্চলও এখন আলোয় আলোকিত। দুপুরে ভোলার তজিমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর মোজাম্মেলের শাওন বাজারে প্রায় 10,000 পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সাংসদ নুরুন নবী চৌধুরী শাওন। মেঘনা নদীর তলদেশ দিয়ে 38 কিলোমিটার দৈর্ঘ্যের 4টি সাবমেরিন কেবলের মাধ্যমে এই বিদ্যুৎ সংযোগ পৌঁছানো হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে চেরি ব্লাউন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর সালেহা কাদেরের সভাপতিত্ব এ আয়োজন শুরু হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব সহ নানা আয়োজন ছিল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ডক্টর আফসানা আমিন সহ অনেকে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আবারও রেমিটেন্সের রেকর্ড গড়েছে বাংলাদেশ। খুলেছে মালয়েশিয়ার বন্ধ দুয়ার, জনবল যাবে ইউরোপের অন্য দেশেও। সব মিলে অর্থনীতির অনন্য খাত হতে যাচ্ছে জনশক্তি রপ্তানি। তৌহিদুর রহমানের বিশেষ রিপোর্ট। 2021 সালের প্রথম 10 মাসে 3,83,032 জন বাংলাদেশি শ্রমিক বিভিন্ন দেশে যান, আর শেষ 2 মাসে 2,34,000-এর মধ্যে ডিসেম্বরেই 1,31,316 জন শ্রমিক বিদেশ যান। সম্প্রতি শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে পড়েছে বিশাল প্রভাব। 2021 সালে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে $2,207 কোটি রেকর্ড রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই ভ্যাকসিনেশনের সাপোর্ট এই কর্মীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের সহযোগিতা করেছে। বছরের শুরুতে রেমিটেন্স প্রবাহ কম থাকলেও ডিসেম্বরে $164 কোটি 90 পাঠিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। গেল বছর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সিঙ্গাপুরে ব্যাপক কর্মসংস্থান হয়েছে, আর বছর শেষে দূর হয়েছে প্রত্যাশিত মালয়েশিয়ার বাধা। কেবল বাগান বা নির্মাণ কাজ নয়, প্রায় সব ক্যাটাগরিতে জনবল নেবে দেশটি। যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক হবেন তাদেরকে বিএমইটির জব সিকার্স প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হতে হবে। যদি নিবন্ধন সিস্টেমে আপনি থাকেন, ওই ডেটাটি নিয়োগকারী দেখতে পাবে। নিয়োগকারী সেখানে চেক করবে যে তার পছন্দের বা প্রয়োজনের কর্মী বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। মালয়েশিয়া যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে এই মাসেই। প্রাধান্য দেয়া হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্তদের। আগে প্রশিক্ষণ গ্রহণ করুন, ভিসা সংগ্রহ করুন, তারপরে আপনি টাকার কথা ভাবুন। আপনার কাগজপত্র কতটুকু সঠিক হচ্ছে, এই 3টে বিষয়কে এখন আমরা জোর দিচ্ছি। এর আগেও খুলেছিল মালয়েশিয়ার বাজার, সিন্ডিকেটের কারণে তা বন্ধ ছিল এতদিন। শ্রমিক পাঠাতে তাই সাবধান হওয়ার পরামর্শ দেয় রিক্রুটিং এজেন্সি কর্তৃপক্ষ। সিন্ডিকেট যদি না হয় তাহলে আমাদের বেশি বেশি লোক বাংলাদেশ থেকে যেতে পারবে। গতবার সিন্ডিকেট আলারা
3 লাখ, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত টাকা নিয়ে গ্রামগঞ্জের বিদেশগামী কর্মীদেরকে হয়রানি করে। এদিকে ইউরোপের গ্রিস, সার্বিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া সহ আরও কিছু দেশে উন্মুক্ত হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের বাজার। সব ঠিক থাকলে 2022 সালেও প্রবাসীদের পাঠানো টাকার নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ, এমন আশা করছে বাইরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মাটিতে গুঁড়িয়ে দেয়া জয়ে টিম টাইগার্সের প্রশংসায় মুখর বিশ্ব মিডিয়া। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো বাংলাদেশ দলের বন্দনায় পঞ্চমুখ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের ফেসবুক পেজে শিরোনাম করেছে নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ক্রিক ইনফো শিরোনামে লিখেছে ইবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস। ক্রিকবাজের শিরোনাম ইবাদত জ্বলে ওঠায় নবযুগের সৃষ্টি হলো বাংলাদেশের। অস্ট্রেলিয়ার দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে নিউজিল্যান্ডকে টেস্টে বিধ্বস্ত করল বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ বলছে বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাক ক্যাপসরা। বিবিসির শিরোনাম বাংলাদেশের কাছে অঘটনের শিকার নিউজিল্যান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সম্পদের পেছনে ছোটা নয়, মানুষের জন্য কাজ করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ। 2-1 দিনের মধ্যে স্বাস্থ্যবিধির প্রজ্ঞাপন, গেল 24 ঘন্টায় 4% ওপরে শনাক্ত। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির বিচার কাজ শুরু, শুনানি 1 ফেব্রুয়ারি। বিচ্ছিন্ন ঘটনায় 708 ইউনিয়নে ভোট, সহিংসতায় 7 খুন, আহত অর্ধশতাধিক। এবং টাইগারদের ঐতিহাসিক জয়, এবাদতের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত ব্ল্যাক ক্যাপস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।